আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সাধারণ বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা এর আগে একটা পর্ব দিয়েছিলাম এই ক্লাসটার উপরে। তোমরা জানো যে আমরা নবম শ্রেণীর যে প্রথম অধ্যায় অর্থাৎ বল, চাপ ও শক্তি, এই অধ্যায়টা নিয়ে আমরা ক্লাস করতেছি। তো আমরা এই অধ্যায়ের উপরে অলরেডি একটা ভিডিও এর আগে আপলোড করেছিলাম, দ্যাট মিনস পর্ব 1 আমাদের গেছে। সো সেই পর্বে আমরা দেখেছিলাম যে আসলে আমাদের জড়তা কী, স্থিতি জড়তা কী, গতি জড়তা কী, এগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। পাশাপাশি আমরা নিউটনের 3টা সূত্র সম্পর্কে জেনেছিলাম, নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। দ্যাট মিনস নিউটনের যে গতি এবং জড়তা বিষয়ক যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা কি জেনেছিলাম, এবং সেখানে আমরা ভরবেগের পরিবর্তনের হার এই টপিকের উপরে কিছু ম্যাথও করেছিলাম। আশা করি তোমরা সেই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কেউ ওই ক্লাসটা মিস করে থাকো, আগে সেই ক্লাসটা দেখে তারপরে আজকে ক্লাসটা শুরু করো, তাহলে আই থিঙ্ক এটা তোমার বুঝতে এবং বেসিকটা ক্লিয়ার হইতে সুবিধা হবে। তো চলো আজকে আমরা স্টার্ট করবো যে আমাদের সেকেন্ড ক্লাস, দ্যাট মিনস এই টপিক আমাদের সেকেন্ড ক্লাসটা। তো আজকে আমরা শিখবো হচ্ছে মৌলিক বলের ধারণা। তোমাদের বইতে দেখবা এটার উপরে একটা টপিক আছে, মৌলিক বলের ধারণা। তো মৌলিক বলের ধারণা, আচ্ছা এর আগে আমরা বলি যে বল কি, বলের সংজ্ঞাটা কি, আসলে বল বলতে আমরা কি বুঝি। আমরা অলরেডি বলেছিলাম যে বলকে আমরা কি দ্বারা প্রকাশ করব, বলকে আমরা প্রকাশ করব এফ দ্বারা। আচ্ছা, এই প্রত্যেকটা আসলে যে এক একটা রাশি, এগুলোকে বলা হয় একটা রাশি। বল একটা রাশি, ভর একটা রাশি, আমাদের হচ্ছে তোমার চাপ একটা রাশি, শক্তি একটা রাশি। তো এই জিনিসগুলো, এই রাশিগুলোকে আমরা হচ্ছে জাস্ট সংক্ষেপে বোঝার জন্য আমরা কিছু প্রতীক ব্যবহার করি, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রতীকগুলো হয়ে থাকে এই রাশিটার ইংলিশ যে নাম অর্থাৎ ইংরেজি যে নাম, সেই ইংরেজি নামের প্রথম অক্ষর। দ্যাট মিনস বল হচ্ছে, বলের ইংলিশ কি, বলের ইংরেজি হচ্ছে আমরা জানি ফোর্স, FORC, ফোর্স। এই ফোর্স থেকে আসলে এফটা আসছে, এফ দিয়ে আমরা বুঝবো কি যেটা হচ্ছে বল। ঠিক আছে, তো যেমন আমরা ভর, ভর কিন্তু আমরা জানি যে এম দ্বারা প্রকাশ করে। ভরের ইংলিশটা কি, ভরের ইংলিশটা হচ্ছে আসলে ম্যাস, MASS, ম্যাস। এখান থেকে এমটা আসছে। ঠিক আছে, তো এইভাবে করে আসলে আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে যদি কারো এই জিনিসগুলো লাগে যে আসলে কোনটাকে আমি মানে এই বিজ্ঞানের যত ধরনের আসলে রাশি আছে সমস্ত রাশিগুলার কোনটাকে কী দ্বারা প্রকাশ করে এবং কোনটার একক কী, এটা সম্পর্কে কিন্তু তোমাদের খুব সুন্দর আইডিয়া থাকতে হবে। সেটা না থাকলে কিন্তু আসলে তোমরা জিনিসগুলো বুঝবা না। তো যদি এটা দরকার হয় তাহলে এর উপরে আমি একটা ক্লাস তোমাদের দিব বলেছিলাম। তো তোমরা চাইলে এই কমেন্টসে কমেন্ট দিতে পারো যে রাশির উপরে একটা ক্লাস তোমাদের লাগবে কিনা, এবং এই রাশিগুলো কোনটাকে কী দ্বারা প্রকাশ করে, কোনটার একক কী। যেমন বলের একক কিন্তু নিউটন, বলের একক নিউটনকে আবার এন দ্বারা প্রকাশ করে। ভরের একক কি, কেজি। আমরা ভরকে কী দ্বারা পরিমাপ করি বা কোন এককে পরিমাপ করি, কেজির এককে পরিমাপ করি। ঠিক আছে, কেজিতে পরিমাপ করি। সো এই ছিল হচ্ছে মোটামুটি। আচ্ছা, আমরা একটু টপিকের বাইরে চলে গেছি তোমাদের বোঝার স্বার্থে। তো আমরা আবার আসি যে আসলে বল জিনিসটা কি, বল কাকে বলে। কম বেশি সবাই আমরা বলের সাথে পরিচিত, আমাদের কিন্তু ছোটোবেলা থেকেই বলে যে এখানে অনেক বেশি ফোর্স দিচ্ছিস কেন, বা তুই বল প্রয়োগ করিস না, সে অনেক বেশি বল প্রয়োগ করছে, এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি। তো আসলে বিজ্ঞানের ভাষায় বল কাকে বলে, বিজ্ঞানের ভাষায় বল জিনিসটা কি, সেইটা আসলে আমরা কীভাবে বুঝবো। দেখো, বিজ্ঞানের ভাষায় বল হচ্ছে, বল, বলের সংখ্যাটা আমি একটু লিখি, যা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, এবং গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চায় তাকে বল বলে। তাহলে দেখো আসলে কি দাঁড়াচ্ছে এখানে, এখানে দাঁড়াচ্ছে যে বল যা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল কোনো একটা বস্তুকে স্থির করে বা করতে চায়। যেমন ধরো এটা একটা স্থির বস্তু,
এটাকে আমি এই যে আমার এই হাত দিয়ে এটাকে ধরে যদি আমি ধাক্কা দিই, এটা কিন্তু দেখো এখান থেকে মুভ হচ্ছে, তার মানে কি এটা গতিশীল হচ্ছে। তো স্থির একটা বস্তুকে কিন্তু এই যে আমি এই পাশ দিয়ে কি যে প্রেশারটা দিলাম বা চাপটা দিলাম বা যাই প্রয়োগ করছি, আসলে প্রেশার চাপ এটা কিন্তু অন্য জিনিস, এটা আসলে বিজ্ঞানের ভাষায় আবার আমরা অন্য হিসাব শিখব। তো এখানে এখানে আমি যেটা প্রয়োগ করছি, যার কারণে যে রাশিটা বা যে জিনিসটার কারণে আমার এটা এই স্থির বস্তুটা এখান থেকে সরে যে মুভ হচ্ছে, সেটাই আসলে বল। তার মানে এটা স্থির বস্তুকে গতিশীল করতেছিল অথবা করতে চাচ্ছিল। দেখা গেছে অনেক ভারী একটা বস্তু, আমি এটা সরাতে পারতেছি না, কিন্তু আমি ধাক্কাচ্ছি, তো এই যে এটা কিন্তু গতিশীল করতেছে না, বাট গতিশীল কিন্তু করতে চাচ্ছে। তো এইটা কিন্তু একটা বল। আবার কি বলছে যে গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চায়। ধরো একটা গাড়ি তোমার দিকে আসতেছে, তুমি কি করলো, সেই গাড়িতে গিয়ে গাড়িটাকে এভাবে ধরলা, তুমি কি গাড়িটাকে ঠেকাইতে পারবা? গাড়িটা কিন্তু তোমার উপরে চলে আসবে। তো তারপরেও তুমি বল দিচ্ছিলা, সেখানে কিন্তু তুমি একটা ধাক্কা দিচ্ছিলা, সেখানে তুমি একটা ফোর্স দিচ্ছিলা, যার ফলে কি হচ্ছে ওই স্থির গতিশীল বস্তুটাকে স্থির করতে চায় বা করে। এখন ধরো ছোট্ট একটা কিছু তোমার দিকে আসতেছে তেরে, তুমি কি করলা, সেটা কিন্তু তুমি ঠিক ইজিলি এইভাবে হাত দিয়ে ওটা কি করবা, ধরে ফেলতে পারবা। একটা সাইকেল যদি তোমার দিকে ঠেলে আসে, সাইকেলটাকে কিন্তু তুমি সামনে থেকে এভাবে ধরে ফেলতে পারবা, ধরে তাকে স্থির করে দিতে পারবা। যেমন দ্যাট মিনস এই যে গতিশীল একটা বস্তু তোমার দিকে আসতেছিল সাইকেল, সেটাকে তুমি এইভাবে সামনে থেকে ধরে স্থির করে দিলা। কিসের মাধ্যমে স্থির হলো? এটা কিন্তু বল প্রয়োগ হয়েছে এখানে, দ্যাটস এটা স্থির হয়েছে। সো এটাই হচ্ছে আমাদের ডেফিনেশন বলের, যা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায় এবং গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চায়। সো এটা হচ্ছে বল। এবার আসি যে আসলে মৌলিক বলের ধারণা, তোমাদের যে টপিকটা আছে তোমাদের বইতে, সেটা আসলে কি জিনিস। মৌলিক বল আসলে 4 প্রকার। পৃথিবীতে 4টা বল আছে। পৃথিবীতে 4টা বল আছে। তো 4টা বল কি কি আছে? 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। 2 নম্বরে আছে তাড়িত চৌম্বক বল। 3 নম্বরে আছে দুর্বল নিউক্লিয় বল। এবং 4th যেটা, সেটা হচ্ছে মহাকর্ষ বল। আমাদের আসলে এই বলটাই কাজে লাগবে, মহাকর্ষ বলটা নিয়ে আমরা এরপর আলোচনা করব এবং মহাকর্ষ বল আসলে কিভাবে আসছে বা মহাকর্ষ বল জিনিসটাকে আমরা দেখব। তো তার আগে আমরা দেখে নিই যে আমাদের যে মৌলিক 4টা বল আছে, এই মৌলিক 4টা বলের মধ্যে কি আছে? সবল নিউক্লিয় বল, তাড়িত চৌম্বক বল, দুর্বল নিউক্লিয় বল এবং মহাকর্ষ বল। তো এই যে মৌলিক 4টা বল পৃথিবীতে বা মহাবিশ্বে আসলে এই 4টা বলই পাওয়া যায়। এর বাইরে যে বলগুলো যদি কোনো কিছু থেকে থাকে, সেটা আসলে মৌলিক বল না, সেটা আমরা কি বলে এটাকে কম্পাউন্ড বলতে পারি বা যৌগিক বা গৌণ বল, এই টাইপের কিছু বল বলতে পারি। যাই হোক, তো সব থেকে এই যে 4টা বল, মৌলিক বলের মধ্যে যে 4টা বল আছে, এই 4টা বল কোনটার ক্ষমতা বা কোনটার আসলে শক্তি অনেক বেশি, কোন বলের পাওয়ার অনেক বেশি, ঠিক আছে? তো সেটার ক্ষেত্রে আমরা যদি বলি, আমরা যেভাবে সিরিয়ালি লিখছি এভাবেই যাবে। আসলে সব থেকে শক্তিশালী বল হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল, তারপরে তাড়িত চৌম্বক বল, এরপরে যাবে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, তারপরে কি মহাকর্ষ বল, ঠিক আছে? দ্যাট মিনস এটা সব থেকে শক্তিশালী, এটা হচ্ছে এটার থেকে কম শক্তিশালী, এরপরে 3 নাম্বারটা এটার থেকে কম শক্তিশালী, 4 নাম্বার যে মহাকর্ষ বল, এটা সব থেকে কম শক্তিশালী বল। তো মহাকর্ষ বল হচ্ছে সব থেকে দুর্বল বল। তোমাদের এমসিকিউ আসতে পারে নিচের কোনটি সব থেকে বা সবচেয়ে বেশি শক্তিশালী বল, তখন আনসার করতে হবে সবল নিউক্লিয় বল। বা তোমাদের আসতে পারে যে নিচের কোন ক্রমটি সঠিক, দেখবা 4টা অপশনের মধ্যে দিয়ে দিছে এরকম সবল নিউক্লিয় বল, এদিকে দিছে, এখানে লিখছে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, এখানে লিখছে তাড়িত চৌম্বক, এখানে লিখছে মহাকর্ষ, এইভাবে দিয়ে দিতে পারে। সবথেকে বড় কিন্তু এটা, ঠিক আছে? তারপরে কিন্তু দুর্বল না, তারপরে কিন্তু আমাদের কি তাড়িত চৌম্বক আসবে এখানে, আর দুর্বলটা যাবে এখানে। 3 নাম্বারে কিন্তু দুর্বল। তো তোমাদের দেখতে হবে যে আসলে সিকোয়েন্সটা ঠিক আছে কিনা। তাহলে আমরা কি জানলাম এখান থেকে, যে মৌলিক বলের মধ্যে যে 4টা বল আছে, সব থেকে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল, তারপরে যেটা আছে সেটা হচ্ছে তাড়িত চৌম্বক বল, এরপর দুর্বল নিউক্লিয় বল, তারপরে কি মহাকর্ষ বল, ঠিক আছে? তো আমাদের মৌলিক বলের টপিকটা শেষ। আমরা এবার করব মহাকর্ষ বল।
মহাকর্ষ বল। আচ্ছা, দেখো মহাকর্ষ বল জিনিসটা কি, এই মহাকর্ষ বল বা মহাকর্ষ বলের ধারণা এটা কে দিয়েছে, এটাও কিন্তু বিজ্ঞানী নিউটন দিয়েছে। তো এটা আসলে কোথা থেকে এটা ধারণা হইলো? মহাকর্ষ বলের সাথে আরেকটা বল তোমরা ক্লাস 8-এ পড়ে আসছো, মহাকর্ষ এবং অভিকর্ষ। অভিকর্ষ বল এবং মহাকর্ষ বল। তো আমরা মহাকর্ষ বল নিয়ে এখানে কাজ করব। অভিকর্ষ বল আমাদের আর এই ক্লাস 9-এ আসলে তোমাদের বইটার টপিকে নাই। সো তোমরা যারা 8 থেকে পড়ে আসছো তাদের এটা খুব কাজে লাগবে। তো মহাকর্ষ বল আসলে কি বলতেছে, দেখো মহাকর্ষ বলের ধারণাটা এরকম আসছে যে বিজ্ঞানী নিউটন বলতেছে পৃথিবীর প্রত্যেকটা বস্তুকেই আকর্ষণ করে, একে অপরকে কি করে, আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে আসলে মহাকর্ষ বল বলে। সাথে আমরা অভিকর্ষ বলটা একটু শিখে ফেলবো। ধরো তোমার একটা টেবিল আছে, এটা একটা টেবিল মনে করো। এই টেবিলের উপরে দুইটা বস্তু তুমি রাখছো, এই দুইটা বস্তু একে অপরকে কি করতেছে, আকর্ষণ করতেছে। আসলে এখন তুমি বলতে পারো এই যে আমার হাতে দুইটা জিনিস আছে, একটা ডাস্টার, একটা হচ্ছে মার্কার। তো মার্কার আর ডাস্টার কিন্তু একে অপরকে কি করতেছে, আকর্ষণ করতেছে। তো এই আকর্ষণ বলটাই আসলে মহাকর্ষ বল। দ্যাট মিনস মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মানটাই হচ্ছে আমার কি, মহাকর্ষ বল, বা এই আকর্ষণ বলকে আসলে মহাকর্ষ বল বলা হয়। তো এটা হচ্ছে মহাকর্ষ বল। পৃথিবীর মধ্যে দুইটা বস্তু যে আকর্ষণ বল সেটাই মহাকর্ষ বল। তাহলে অভিকর্ষ বল জিনিসটা কি? অভিকর্ষ বল হচ্ছে, ধরো এটা পৃথিবী, আমাদের পৃথিবী হচ্ছে গোল। তো এখানে পৃথিবীর একটা কেন্দ্র আছে, তো পৃথিবীর উপরে একটা বস্তু মনে করো এখানে আছে, আর আরেকটা বস্তু এখানে আছে। এখন পৃথিবীর উপরে দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো মহাকর্ষ বল। তো এই বলটার নাম হচ্ছে মহাকর্ষ বল। আর এই যে পৃথিবী বস্তুটা আছে, এই প্রত্যেকটা বস্তুকে পৃথিবী তার নিজের দিকে কিন্তু আকর্ষণ করে। এটা বিজ্ঞানী নিউটন বলতেছে। এটা আসলে কোত্থেকে আসছে আমি তোমাদের একটু হিস্ট্রিটা শোনাই। এটা তোমরা সবাই অনেক শুনেছো এবং এটা আসলে অনেক প্রচলিত একটা গল্প। সেটা হচ্ছে যে বিজ্ঞানী নিউটন একদিন আসলে তার আপেল গাছের তলায় বসেছিল, এবং আপেল গাছের তলায় বসে সে আসলে এক মনে কোনো একটা ম্যাথ নিয়ে চিন্তা করতেছিল। তো হঠাৎ করে একটা আপেল তার মাথায় পড়ে। আপেল তার মাথায় পড়লে আসলে সে তখন চিন্তা করে আপেলটা কেন মাটিতে পড়লো, বা আপেলটা কেন নিচের দিকে পড়লো, এটা কেন উপর দিকে চলে গেল না, বা এটা এই অর্ধেকে সে শূন্যে কেন আসে থামলো না, এটা কেন মাটিতেই পড়লো। তো এখন সেখান থেকে সে কি তো আবিষ্কার করে, অভিকর্ষ বল আবিষ্কার করে। অভিকর্ষ বল জিনিসটা হচ্ছে এরকম যে পৃথিবীর কেন্দ্রে একটা কিছু আছে যেটাকে বলতেছে অভিকর্ষ ত্বরণ। এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করব, ছোট হাতের জি। এটার নাম কি হবে, এটার নাম হবে অভিকর্ষ ত্বরণ। এটাকে আমরা ছোট হাতের জি দ্বারা প্রকাশ করব। তো এই অভিকর্ষ ত্বরণ এই কেন্দ্রে আছে। তো এই লোকটা কি করতেছে, এই যে আমার রাশিটা, এই রাশিটা আসলে সে প্রত্যেকটা বস্তুকে তার নিচের দিকে আকর্ষণ করতেছে। দ্যাটস ওয়াই উপর থেকে কোনো কিছু ছেড়ে দিলে নিচের দিকে আসে, অথবা তুমি যদি এখান থেকে কোনো কিছু উপর থেকে ছুঁড়ে মারো আবার সে নিচের দিকে চলে আসে। কারণ হচ্ছে এ সব সময় পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে যে বস্তুগুলো আছে, সেই ভূপৃষ্ঠের বা পৃথিবীর যে ভূপৃষ্ঠ, সেই ভূপৃষ্ঠের উপরে যে বস্তুগুলো আছে সেই বস্তুগুলোকে সে কী করে, তার নিচের দিকে সবসময় কী করে, আকর্ষণ করে টেনে নিয়ে আসে। এখন প্রশ্ন হচ্ছে যে আপেল তো এখানে পড়লো, পরে এখানেই থেমে গেল কেন? বিজ্ঞানী নিউটন তো চিন্তা করতেছিল যে আপেল মাথায় পড়লো আমার, সে উপর থেকে এই ভূপৃষ্ঠে মাটিতেই কেন পড়লো, এটা কেন উপর দিকে গেল না, বা এই পর্যন্ত সে থেমে গেল না। এখন সে সেখান থেকে কি চিন্তা করলো, চিন্তা করে বের করলো যে কেন্দ্রে একটা জি আছে, তাহলে আপেলটা এসে এখানে কেন পড়লো, সেই কেন্দ্রে চলে গেল না কেন, একদম মানে মাটি ভেদ করে সে চলে গেল না কেন? কারণ হচ্ছে ভূপৃষ্ঠে যে আছে, এই ভূপৃষ্ঠ উল্টা একটা বল দিয়ে সে এটাকে ধরে রাখছে। ঠিক আছে, একে আকর্ষণ ঠিকই করতেছে, বাট উল্টা একটা বল দিয়ে কি করতেছে, একে ধরে রাখছে। যেমন ধরো দুইটা চুম্বক তুমি যদি এরকম কাছাকাছি আনার পরে তুমি কি করবা, তুমি দেখবা যে এরা আকর্ষণ করে নিচের দিকে টেনে নিয়ে চলে আসতে যাবে, একসাথে জোড়া লাগতে চাবে। কিন্তু তুমি যদি এইখানে ধরে রাখো, তুমি একটা বল অনুভব করবে এখানে যে ওরা আকর্ষণ করতেছে, কিন্তু তুমি ধরে রাখছো, তুমি ওদেরকে এক হইতে দিচ্ছ না। অথবা দুইটা চুম্বকের মাঝখানে তুমি যদি একটা কি বলে, ধরো দুইটা চুম্বক আছে, দুইটা চুম্বক, এর মাঝখানে তুমি যদি একটা মোটা কাপড় বা কিছু একটা মোটা একটা পেপার বোর্ড দাও, বোর্ড দিলে দেখবা যে চুম্বক এখানে আসে লাগবে, এটা এখানে এসে লাগবে, কিন্তু বোর্ড ভেদ করে তার ওরা এক হইতে পারবে না। তো এই কাজটা করতেছে ভূপৃষ্ঠ ভেদ করে আসলে সে যে দেশে চলে যেতে পারবে না। ভূপৃষ্ঠ একটা উল্টা বল দিয়ে এই যে প্রত্যেকটা বস্তুকে পৃথিবীর উপরে আসলে ধরে রাখতে সাহায্য করতেছে। তো এটা আসলে অভিকর্ষ বল। দ্যাট মিনস মহাবিশ্বের কোনো বস্তুকে
পৃথিবী নিজের দিকে যে আকর্ষণটা করে সেটা হচ্ছে অভিকর্ষ বল। আর মহাবিশ্বের মধ্যে দুইটা বস্তু একে অপরকে আকর্ষণ করলে সেটাকে বলবো কি, এটাই হচ্ছে আমার মহাকর্ষ বল। আর এই বলটার নাম কি, অভিকর্ষ বল। ঠিক আছে, এই বলটার নাম হচ্ছে অভিকর্ষ বল, আর এই বলটা, এই যে এই বলটার নাম হচ্ছে আমার মহাকর্ষ বল। সো আশা করি তোমরা বুঝে গেছো যে দুইটা বস্তু যখন একে অপরকে আকর্ষণ করে বা করতে চায়, বা মহাবিশ্বের দুইটা বস্তু একে অপরকে যে বলে আকর্ষণ করে সেই বলটাকে আমরা কি বলবো, মহাকর্ষ বল। তো এখন আমরা চলে যাই মহাকর্ষ বলের সূত্রে। আচ্ছা, বিজ্ঞানী নিউটন আসলে কি বলতেছে, দেখো আসলে বিজ্ঞানী নিউটন এখন বলতেছে যে এই যে দুইটা বস্তু যে একে অপরকে আকর্ষণ করে, আসলে কত বলে আকর্ষণ করে, সেই বলের মানটা কত সেটা আমরা বের করব। এটা একটা মান আছে, তাই না? আমরা জানি যে বলের একক নিউটন, বলকে আমরা নিউটন দ্বারা, আসলে নিউটন ইউনিটে বা নিউটন এককে আমরা কি করি, প্রকাশ করে থাকি। এখন এই যে দুইটা বস্তু একে অপরকে আকর্ষণ করতেছে, আকর্ষণ বলের মানটা কি 1 নিউটন, 2 নিউটন, 5 নিউটন, না কি আসলে কি কত নিউটন, সেটা আমরা বের করব। তো সেটা বের করার জন্য নিউটনের মহাকর্ষীয় সূত্র আছে। সেই নিউটনের মহাকর্ষীয় সূত্রটা কি, দেখো নিউটনের মহাকর্ষীয় সূত্র বলতেছে, এই সূত্রটা আমি লিখি এখানে, তোমরা একটু খেয়াল করো। নিউটন বলতেছে যে দুইটি বস্তু একে অপরকে যে বলে আকর্ষণ করে, দুইটি বস্তু একে অপরকে যে বলে আকর্ষণ করে তা বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে বলতেছে যে দুইটা বস্তু একে অপরকে যে বলে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মানটা কি হবে? এই আকর্ষণ বলের মানটা হবে হচ্ছে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ এই যে দুইটা বস্তুর যে ভর আছে, এই ভরের গুণফলের সমানুপাতিক হবে এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই দুইটা বস্তু আসলে কত দূরত্বে অবস্থিত, এটা যেমন একটা দূরত্বে অবস্থিত, এটা আরেকটা দূরত্বে অবস্থিত, এটা আরেকটা দূরত্বে অবস্থিত, এভাবে এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। তাহলে কি হবে, এই বলের মানটা আমরা দেখি। বলের মান যদি আমরা এফ ধরি, এফ সমানুপাতিক জিনিসটা কি আমি কালকে তোমাদের বোঝাই দিছি, অর্থাৎ যারা কালকে ক্লাসটা করো নাই, কালকে ক্লাসটা করে আসলে তোমরা সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক বুঝতে পারবা। সমানুপাতিক হচ্ছে এটা, কালকে বলছিলাম তোমাদের এ সমানুপাতিক বি, মানে হচ্ছে বি যদি বাড়ে এ বাড়বে, বি যদি কমে এ কমবে। আর ব্যস্তানুপাতিক হচ্ছে এরকম 1/b হবে। হ্যাঁ, ব্যস্তানুপাতিক জিনিসটা হচ্ছে 1/b দিলেই এটা হবে যে এ ব্যস্তানুপাতিক বি, অর্থাৎ বি যদি বাড়ে এ কমবে, আর বি যদি কমে এ বাড়বে, এটা উল্টা। ঠিক আছে, তো আমরা এখন দেখি যে আসলে এফ সমানুপাতিক বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে বস্তুদ্বয়ের ভর, আমি দুইটা বস্তু কিন্তু এখানে আমি ধরলাম যে প্রথম বস্তুর ভর m1, দ্বিতীয় বস্তুর ভর আমি ধরে নিলাম m2 এবং বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমি ধরে নিলাম r, যে r দূরত্বে তারা আসলে অবস্থান করতেছে। তো এই ক্ষেত্রে আসলে কি হবে, বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক করে দিলাম। ঠিক আছে, আচ্ছা আমি এটা এভাবে লিখি m1 m2। এরপরে কি বলতেছে যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তার মানে এটা সমানুপাতিক হয়েছে না, এই যে ব্যস্তানুপাতিক হবে দূরত্বের কিসের, বর্গের, অর্থাৎ 1/r মানে ব্যস্তানুপাতিক আমরা জানি, তো 1/r স্কয়ার করে দিলে অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এটা কি দাঁড়াবে, এটা দাঁড়াবে এরকম f সমানুপাতিক m1 m2/r স্কয়ার। ঠিক আছে, তো একটু মুছে দিই, দেখো আর স্কয়ার। এখন সমানুপাতিককে আমরা কি করব, সমান সমান করব। তো আমরা জানি যে সমানুপাতিককে যদি আমি সমান সমানে রূপান্তর করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমার একটা ধ্রুবক নিয়ে আসতে হয়, ধ্রুবক বা কনস্ট্যান্ট। তো সেই কনস্ট্যান্টটা হবে বড়দের জি
সূত্রটা দাঁড়াবে এরকম, জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার। তো এটাই হচ্ছে আমার মেইন সূত্র, অর্থাৎ মহাকর্ষের সূত্র। বিজ্ঞানী নিউটন যে মহাকর্ষের সূত্রটা দিয়েছে সেই সূত্র। তাহলে বিজ্ঞানী নিউটন যে মহাকর্ষের সূত্র, দুইটা বস্তু একে অপরকে আকর্ষণ করলে সেই আকর্ষণ বলের মানটা কি হবে? বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন আসো আমরা একটা ম্যাথ করে এটা দিয়ে ম্যাথ করে আজকের ক্লাসটা আমরা শেষ করব, এবং পরবর্তী পর্বে আমরা পরবর্তী যে ইয়াগুলো আছে, টপিকগুলো আছে, সেগুলোতে যাবো। আই থিঙ্ক বল তোমাদের আজকে শেষ, পরবর্তী টপিক হচ্ছে আমাদের চাপ, আমরা চাপ করবো। তো ধরো তোমাকে বলা হলো যে এরকম দুইটা বস্তু আছে, একটার ভর হচ্ছে 10 কেজি আর একটা ভর হচ্ছে 5 কেজি। এরা কত দূরত্বে আসলে আছে? এরা একে অপর থেকে ধরো সাপোজ 2 মিটার দূরত্বে আছে। এখন তোমাকে এখানে বললো যে এটার আসলে বলটা কত, তারা কত বলে আসলে আকর্ষণ করতেছে সেটা বের করো। তাহলে এখানে আমার কি দেয়া আছে, আমি কি লিখবো? আমি লিখবো আমার দেয়া আছে প্রথম বস্তুর ভর, তুমি যেটা ধরতে পারো, এটা ধরতে পারো, এটা ধরতে পারো, যে কোনো একটা ধরতে পারো। প্রথম বস্তুর ভর m1 দেয়া আছে আমার 10 কেজি। দ্বিতীয় বস্তুর ভর m2 দেয়া আছে আমার কত? 5 কেজি। তাহলে প্রথম বস্তুর ভর হচ্ছে আমার 10 কেজি, দ্বিতীয় বস্তুর ভর, এবং বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আর দ্বারা যেহেতু ইয়া করছি সেটা কি হবে? 2 মিটার। ঠিক আছে, তাহলে বলটা কত, আকর্ষণ বলটা কত? এটা কি বলতেছে? আকর্ষণ বল বা মহাকর্ষীয় বল। মহাকর্ষীয় বল F সমান সমান আমার বের করতে হবে। তাহলে এখানে দেখো একটা বিষয় আছে, আমরা জানি যে সূত্রটা, আমি সূত্রটা এখন নিয়ে আসবো। সূত্রটা হচ্ছে, আমরা জানি F সমান সমান g ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার। দেখো আমার এখানে m1 এর মান আছে, m2 এর মান আছে, r এর মান আছে, কিন্তু g এর মানটা নাই। g এর মানটা জানলে আমরা কি করব, এটা আসলে করে ফেলতে পারবো। এখন g এর মান তোমার মুখস্থ রাখতে হবে। এটা একটা ধ্রুবক, ধ্রুবকের মান সবসময় এক হয়, এটার কোনো চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট সবসময় কি থাকে? কনস্ট্যান্ট থাকে। তো g এর মানটা হচ্ছে তোমার 6.673 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 11। জি এর মানটা হচ্ছে 6.673 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 11, কারণ 10 এর পাওয়ার হচ্ছে মাইনাস 11। ঠিক আছে, ইনভার্স 11। তো এখন আমি এখানে মানটা বসাই দিব, তাহলে দেখো হয়ে যাবে। এখানে আমি f সমান সমান জি এর মানটা কত? 6.673 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 11। জি এর মানটা বসাই দিলাম। এরপর এটার সাথে আমি কি বসাই দিব? m1 m2, m1 আমার কত? 10, m2 5, 10 গুণন 5, এরপরে আর কত? আর হচ্ছে 2, এর উপরে আমার স্কয়ার যাবে। এটা ক্যালকুলেশন করলে যা আসবে তত নিউটন হবে তোমার উত্তর। সো সায়েন্টিফিক ক্যালকুলেটর তোমরা সবাই আই থিঙ্ক এটা করে ফেলতে পারবা। উপরে সবগুলা গুণ করে দিবা, গুণ করে যে মানটা আসবে সেই মানকে তুমি 2 এর স্কয়ার, দ্যাট মিন্স 4 দ্বারা ভাগ করবা। ভাগ করলে তোমার এখানে আমার যে আকর্ষণ বল, দ্যাট মিন্স যে মহাকর্ষ বলটা ছিল, কত বল ওরা আসলে আকর্ষণ করতেছিল, এটা বেরোয় যাবে। তার মানে ধরো আমার এই বস্তুর ভর 10 কেজি, এই বস্তুর ভর 5 কেজি, এরা এরকম যতটুকু দূরত্বে রয়েছে, এই দূরত্বটা কত? 2 মিটার। ধরো এখানে 2 মিটার দূরত্বে তারা আছে, তাহলে একে অপরকে কত বলে আকর্ষণ করতেছে? এই যে মহাকর্ষ বল, এই আকর্ষণ বলটার মান কত হবে? এইভাবে তোমরা কিন্তু খুব ইজিলি বের করে ফেলতে পারবা যে মহাকর্ষ বলের মানটা আসলে কত হবে। তো আশা করি যে আজকে তোমরা বুঝতে পেরেছো যে আসলে মহাকর্ষ বল কি, বা আমাদের যে মৌলিক 4টা বল, সেই 4টা বল কে বেশি গুরুত্বপূর্ণ, বা কে বেশি শক্তিশালী, কে কম শক্তিশালী। সো এই ক্লাস সম্পর্কে যদি তোমাদের কোনো কমেন্টস থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্টসে কমেন্ট করে দিবা। আর আমার ফেসবুক পেজ, আমার ফেসবুক গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাবা, সেখানে গিয়ে তোমরা বিভিন্ন পোস্ট করতে পারো, তোমাদের আনসার তোমরা পেয়ে যাবা। সো নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।